গোপাল ভাঁড় বললেই তো আমাদের মাথায় আসে বুদ্ধির ঝিলিক আর হাসির সব গল্প, তাই না? কিন্তু আজকে যে গল্পটা নিয়ে কথা হবে ওটা শুধু হাসির জন্য না, এটা বলতে পারেন একটা মাস্টার ক্লাস। কিভাবে ধুলোকে সোনায় পরিণত করা যায় তার এক নিখুঁত কৌশলের পাঠ। চলুন আজ আমরা সেই কৌশলের প্রতিটা পরত খুলে দেখব। ভাবুন তো একবার, কিভাবে মূল্যহীন ধুলোকে খাঁটি সোনায় বদলে ফেলা যায়। মানে, এটা কি আদৌ সম্ভব? শুনতেই তো কেমন অবাস্তব লাগছে, তাই না? কিন্তু এটাই ছিল গল্পের আসল চ্যালেঞ্জ। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন একজন। আর তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত রাজসভার সেই বিখ্যাত ভাঁড় গোপাল। তবে এই গল্পে কিন্তু গোপাল শুধু হাস্যকৌতুক করছেন না, এখানে তিনি এক অবিশ্বাস্য চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে একজন ধুরন্ধর স্ট্র্যাটেজিস্ট, যার বুদ্ধির প্যাচে সবাই জব্দ। তো যে কোনো বড় নাটকের পেছনেই তো একটা গভীর সংঘাত থাকে, তাই না? আর আমাদের এই গল্পের শুরুটাও ঠিক সেখান থেকেই। রাজসভার ভেতরে তখন জমে আছে চাপা অসন্তোষ আর তীব্র ঈর্ষা। এই ঈর্ষার আগুনটা জ্বলেছিল কিন্তু রাজার একটু পক্ষপাতিত্ব থেকেই। ব্যাপারটা কি ছিল? একদিকে দেখুন, গোপাল পূজার জন্য উপহার হিসাবে পাচ্ছে ১০০টা স্বর্ণমুদ্রা, আর অন্যদিকে বাকি সভাসদদের সেই একই পূজার খরচের জন্য নিতে হচ্ছে ঋণ। রাজার যুক্তিরা ছিল, গোপাল তো অন্যদের খাওয়ায়, কিন্তু এই যুক্তি কি আর ওদের শান্ত করতে পারে? উল্টো, তাদের ক্ষোভ আরও দাউ করে জ্বলে উঠেছিল। এই একটা কথাতেই কিন্তু সভাসদদের মনের অবস্থাটা পুরো পরিষ্কার হয়ে যায়। তাদের মনে হচ্ছিল, কি হচ্ছেটা কি? রাজার চোখে যেন গোপাল ছাড়া আর কারো কোনো অস্তিত্বই নেই। আর এই আবেশ, এই ক্ষোভ, এটাই তাদের ঠেলে দিয়েছিল একটা মারাত্মক ষড়যন্ত্রের দিকে। আর সেই ঈর্ষা থেকেই জন্ম নিল অসম্ভব এক বাজি। সভাসদেরা এবার গোপালের নিজের কথাকেই তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করল। এমন একটা ফাঁদ পাতল যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। মানে সুযোগটা একেবারে লুফে নিল ওরা। সোজা রাজার কাছে গিয়ে মনে করিয়ে দিল গোপালের সেই বড়াইয়ের কথা। রাজাকে গিয়ে এমনভাবে বোঝালো, এমনভাবে উস্কে দিল, যে রাজা যেন গোপালকে তার কথা প্রমাণ করতে বাধ্য করেন। ফাঁদটা ছিল বলতে পারেন একেবারে নিখুঁত। আর এই বাজিটা কিন্তু কোনো ছেলে খেলা ছিল না, ঝুঁকিটা ছিল বিশাল। একদিকে দেখুন, গোপালকে জিততেই হবে, না হলে সোজা কৃষ্ণনগর থেকে নির্বাসন। আর অন্যদিকে গোপাল যদি জিতে যায় তাহলে খোদ মন্ত্রীকে তার পদ থেকে ইস্তফা দিতে হবে। মানে দুজনের জন্যই সম্মান আর ভবিষ্যৎ একেবারে দাওপর লেগে গিয়েছিল। তো এই রকম একটা অসম্ভব চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে গোপাল যা করেছিল সেটাই কিন্তু ওকে কিংবদন্তি বানিয়েছে। চলুন এবার আমরা তার সেই অসাধারণ দুই অংশের পরিকল্পনার একেবারে গভীরে ঢুকে দেখি। গোপালের প্ল্যানটা ছিল জানেন, ঠিক যেন একটা দাবার বোর্ডের মতো, যেখানে প্রথম চালটা দেয়া হয় প্রতিপক্ষকে পুরোপুরি বিভ্রান্ত করার জন্য। দেখা যাক এই দুটো ধাপ কিভাবে একে অপরকে সাহায্য করে গোপালকে জিতিয়ে দিয়েছিল। তো প্রথম ধাপের লক্ষ্য ছিল বলতে পারেন এক ঢিলে দুই পাখি মারা। এক, সামান্য কিছু পুঁজি জোগাড় করা। আর দুই, যেটা আরও বেশি জরুরি ছিল, শত্রুপক্ষকে একেবারে ভুল পথে চালিত করা। তাদের এটা বোঝানো যে এটাই তার আসল আর একমাত্র প্ল্যান, যাতে তারা একদম নিশ্চিন্ত হয়ে বসে থাকে। গোপাল কি করল জানেন? ও মানুষের সাধারণ ধারণাকেই কাজে লাগালো। ও তো জানত যে সভাসদরা ওর পিছনে চর লাগিয়ে রেখেছে। তাই ও শহরের এক কুখ্যাত ঠকবাজ যদুকে দিয়ে একটা নাটক সাজালো। আর যখন গুপ্তচরেরা দেখল যে গোপাল সামান্য 10টা স্বর্ণমুদ্রার জন্য রাজার পদধূলি বিক্রি করছে, তারা তো হেসেই খুন। তারা একদম নিশ্চিত হয়ে গেল যে যাক, গোপাল এবার নির্ঘাত হারবে। কিন্তু এখানেই ছিল গোপালের বুদ্ধির আসল খেলাটা। সভাসদেরা যেটাকে গল্পের শেষ বলে ধরে নিয়েছিল, সেটাই ছিল আসলে গোপালের মাস্টার প্ল্যানের আসল চাবিকাঠি। আর সেই চাবি দিয়ে গোপাল যে দরজাটা খুলেছিল, সেটা ছিল অর্থনীতির একটা ভীষণ শক্তিশালী নীতি। চলুন এবার দেখি কিভাবে সে ওই সামান্য পুঁজি দিয়ে পুরো লবণের বাজারটা দখল করে নিল। এটাই ছিল তার পরিকল্পনার আসল চাল। সেই 10টা স্বর্ণমুদ্রা দিয়ে গোপাল গোপনে কৃষ্ণনগরের সমস্ত লবণ কিনে নিল। হ্যাঁ, সমস্ত লবণ। এমন একটা জরুরি জিনিস যা ছাড়া কারও একদিনও চলে না। আর এর প্রভাব একদম নাটকীয় আর তাৎক্ষণিক। ভাবুন, এক রাতের মধ্যে পুরো কৃষ্ণনগরের বাজার থেকে লবণ উধাও। মানে যোগান 100% থেকে সোজা শূন্যে নেমে এলো। আর যখন যোগান শূন্য, তখন গোপাল তার নিজের দাম ঘোষণা করল। দামটা শুনবেন, 1 সের লবণের জন্য 10টা স্বর্ণমুদ্রা। এটা শুধু দাম ছিল না, এটা ছিল ক্ষমতার আস্ফালন। বাজারের ওপর তার নিয়ন্ত্রণ যে কতটা, সেটা বোঝানোর জন্য। আর এর ফলে যা হওয়ার তাই হল।
পুরো শহর জুড়ে হাহাকার পড়ে গেল। সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে খোদ রাজার প্রাসাদ পর্যন্ত লবণ ছাড়া তো রান্না হবে না। সবাই তখন মরিয়া হয়ে এক মুঠো লবণের জন্য ঘুরছে। তো শহর জুড়ে যখন এই হাহাকার চলছে, ঠিক তখনই গোপাল তার পরিকল্পনার শেষ চালটা দিল। চলুন এবার সেই বাজির আশ্চর্যজনক শেষটা দেখে নেওয়া যায়। গোপাল তার এই একচিটিয়া বাজারটাকে পুরোপুরি কাজে লাগাল। বিপুল লাভে লবণ বিক্রি করতে শুরু করল। আর কিনল কারা জানেন? এমনকি স্বয়ং রাজাকেও কিনতে হল। আর ফলাফল খুব সহজেই বাজির শর্ত অনুযায়ী 1 বস্তা স্বর্ণমুদ্রা জমা হয়ে গেল। শেষ পর্যন্ত রাজার এই ঘোষণাই ছিল চূড়ান্ত রায়। এটা শুধু গোপালের জয় ছিল না, এটা ছিল সেই ঈর্ষান্বিত মন্ত্রী আর তার সঙ্গীদের অহংকারের ওপর একটা জোরদার চড়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াল? আসল মূল্য কিন্তু ওই ধুলোর মধ্যে ছিল না, তাই না? ছিল সেই বুদ্ধির মধ্যে, যা দিয়ে ওই ধুলোর সম্ভাবনাকে কাজে লাগানো হয়েছে। মানে ধুলো বা সোনা তো নিছকই বস্তু। আসল সম্পদ হলো সেই বুদ্ধি যা একটা মূল্যহীন জিনিসকেও মূল্যবান করে তুলতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কোনটি বেশি মূল্যবান, 1 বস্তা সোনা নাকি শূন্য থেকে সেই সোনা তৈরি করার মতো বুদ্ধি? একবার ভেবে দেখবেন।